হ্যালো, নমস্কার। আমি আকাশদীপ, এবং স্বাগতম দাও আছে আমার সঙ্গে। আমরা আজকে এসছি এডিনবরা বৈঠকের পেজে আবার। আমি বোধহয় বেশ কিছুদিন পরেই এলাম, স্বাগতম দাও তাই। আজকে খুব স্পেশাল একটা ইভেন্ট নিয়ে আমরা দুজনে এসেছি। ইটস গোইং টু বি আ ভেরি স্পেশাল আড্ডা, ভেরি স্পেশাল চ্যাট শো বা যাই যাই বলা হোক। তো আজকের যিনি গেস্ট, স্বাগতম দা, কিভাবে ইন্ট্রোডিউস করি বলো তো? আমি ভাবছি মানে Yeah. কিভাবে ইন্ট্রোডিউস এটা করা যায়। এটা ভীষণ tricky. I was also actually thinking about it. So if you think about it, we can introduce her in a very conventional way. খুব দায়সারা হয়ে যাবে সেটা। সেটা হচ্ছে যে ওনার ওনার বাহ্যিকভাবে বাইরের জগৎ ওনাকে যেভাবে দেখে through her awards, through her honorifics, all the how she is well acclaimed, etc. কিন্তু সেটা খুব দায়সারা হয়ে যাবে তুই যদি ভাবিস। সেটা যদি খুব সত্যি দায়সারা হয়ে যাবে আর খুব দূরের হয়ে যাবে ব্যাপারটা, তাই না? প্রচন্ড দূরের হয়ে যাবে। আর আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে ধর ওনার কাজের থ্রু দিয়ে বলা যে দিস ইজ হার আইডেন্টিটি, কিন্তু সেক্ষেত্রেও খুব মুশকিল হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে ওনার কাজের ব্যাপ্তি এতটাই বেশি, আর a lot of her work is actually to break boundaries that are artificially put in, break artificial definitions. আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে যে এত সব ঝামেলা না করে probably the simplest way of introducing her is going to be most appropriate. আমার মনে হয় উনি এত কাছের মানুষ যে ওনাকে একটা শব্দ দিয়েই ইন্ট্রোডিউস করা যায়, সেটা হচ্ছে দিদি। উনি বাসুবিদি। একদম বাসুবিদিকে একদম। তাহলে বাসুবিদিকে ডেকে নেওয়া যাক। হ্যালো বাসুবিদি। নমস্কার। হ্যালো। ওয়েলকাম তোমাকে এডিনবরা বৈঠকের পেজে। ওয়েলকাম, and we look forward to having a really enjoyable chat with you and maybe have some enlightening things and discussions for our audience as well. তো কোথা থেকে শুরু করি? ফার্স্ট অফ অল, বাসুবিদি, from us congratulations on your CBE award. কিন্তু সেটাতে আমরা একটু পরে আসবো। Let's keep it a little informal in the beginning, কারণ বাসুবিদি is very close to us, she is not somebody from the outside. তো একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে, মানে আমার খুবই মনে হচ্ছে যে এটা আমার পার্সোনালি জানতে ইচ্ছে করছে। although I've known you, কিন্তু এটা হয়তো জিজ্ঞাসা করা হয়নি। প্রথমে তোমার ছোটবেলার কোনো কথায় আমরা যাই। তুমি ইউকেতেও থেকেছো ছোটবেলায় বেশ কিছুদিন, তুমি ইন্ডিয়াতেও থেকেছো, বেঙ্গলে, নর্থ বেঙ্গলে থেকেছো বেশ কিছুদিন। তো তোমার অনেক রকমের এক্সপিরিয়েন্সেস থাকবে ইউকেতে এবং নর্থ বেঙ্গলে। এই যে এক্সপিরিয়েন্স গুলো, হাউ ডিড দে শেপ ইউ অ্যাজ আ পার্সন? অ্যান্ড টু পুট ইট ইন আ স্লাইটলি ডিফারেন্ট ওয়ে, স্বাগতম দা যেটা বলছিল আমাকে জাস্ট একটু আগে আগে এটা নিয়ে যখন আলোচনা করছিলাম, would we get Bashabi Fraser as she is today without her multiple experiences in these two countries during her childhood and otherwise later on, or would we not? তোমার কি মনে হয়? ওয়েল, এটা বেশ একটা ভাবিয়ে তোলার মতন প্রশ্ন। কেন, কি হতে পারতো সেটা তো আমরা কেউ জানি না, না? হ্যাঁ, তা তবে আমি একদম ভাবিনি তা না। কেননা যখন আমরা লন্ডন থেকে দেশে ফিরে গেলাম, আমি মাঝে মাঝে ভাবতাম যে বাবা মারা ফিরে এলো কেন? হ্যাঁ, ওখানেই তো থাকতে পারতাম আমরা। হ্যাঁ, তখন আমি বাংলা জানি না, আমাকে নিয়ে সবাই বেশ হাসাহাসি করে, হ্যাঁ, আমার অ্যাকসেন্ট নিয়ে। তারপরে পরে মনে হয়েছে ভাগ্যিস ফিরে গিয়েছিলাম, কেননা তা নাহলে বাংলাটা আবার নতুন করে আমাকে শিখতে হলো, শেখা হতো না, এবং বাংলা সাহিত্য পড়া হতো না, এবং রবীন্দ্রনাথকে জানা হতো না। কিন্তু লন্ডনে ছোটবেলায় গিয়েছিলাম বলেই আমার বোধহয় কবিতা লেখাটা হলো। কেন, বাবা মার বন্ধু জুলিয়ান ডেইকেন ছিলেন, তিনি আমাকে প্রচুর বই এনে দিতেন আর আমার সঙ্গে বই পড়তেন। ছোটবেলায় আমি জানতাম জুলিয়ান আমার বন্ধু, বড় হয়ে বুঝলাম যে জুলিয়ান অ্যাকচুয়ালি মা বাবার বন্ধু ছিল। তাই লন্ডনে ওই বই পড়া এবং কবিতা লেখা এবং জুলিয়ানকে বন্ধু পাওয়া, এই দুটোর কোনোটাই বোধহয় হতো না। আর আরেকটা যেটা হয়েছে, মা বাবা যদি কোনো শহুরে বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, ওরা প্রথমে কলকাতায় এসেছিলেন,
তারপরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যখন আমন্ত্রণ পেলেন তখন এসে দুজনেই জয়েন করলেন। উত্তরবঙ্গে থাকাটা আমার কাছে একটা বিরাট একটা 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 শিক্ষাস্থান হয়েছিল। সেটা নানান ভাবে, সেটা মানে সাংস্কৃতিক, তারপরে সেটা ভৌগোলিক এবং এবং সাহিত্যের মাধ্যমে। তাই কোনোটাই বোধহয় হতো না যদি জীবনটা আমাকে, কিন্তু তার উপর আমার কোনো হাত ছিল না। আমি মা বাবার হাত ধরে সব সব জায়গায় গেছি, থেকেছি। হ্যাঁ, তাই আমার এখানে কোনো কৃতিত্ব নেই। তাহলে এই যে উত্তরবঙ্গে, বলো। হ্যাঁ বল, আকাশ তুই বল। হ্যাঁ, আমি বলছি তুমি যে উত্তরবঙ্গে ছিলে ছোটবেলায়, আমার ধারণা তখনকার উত্তরবঙ্গ would have been very different আজকের উত্তরবঙ্গ থেকে। এবং তোমার যে পোয়েট আইডেন্টিটিটা রয়েছে, সেইটা কি উত্তরবঙ্গে সামহাও ডেভেলপ করতে সাহায্য হয়েছে? ওর মানে কি তোমার মানে ওইখানকার এক্সপিরিয়েন্সেস কি তোমাকে কবিতা লিখতে বা লিটারেচারের দিকে আকর্ষণ করেছে, অর ওয়াজ ইট দ্য ইউকে এক্সপিরিয়েন্স? কোনটা? তুমি তো বললেই ইউকে তে কবিতা লেখা শুরু, বাট উত্তরবঙ্গের ইনফ্লুয়েন্সটা কি? আমি আমি বলবো দুটোই। কেন লন্ডনে আমি বই পড়া শুরু করি, মানে আমি এখন বুঝি যে আমি একরকম শিশু সাহিত্যও পড়েছি, সে মানে নডির বিষয় সব বইগুলো যেগুলো আমাদের বাচ্চারা পড়তে ভালোবাসে, ইনেট ব্লাইটন তো পড়েইছি। হ্যাঁ, তারপরে সব চিলড্রেন্স ক্লাসিক্স, উইন্ড ইন দ্য বিলোজ, ব্ল্যাক বিউটি, পিনোকিও সবই পড়েছি তখন, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। কিন্তু আমি ইংরেজি ক্লাসিক্স পড়তে শুরু করেছি আমি 7 বছর বয়সী। আমি গালিভার্স ট্রাভেলস পড়ি, আমি ডিকেন্স পড়ি, হ্যাঁ, অলিভার টুইস্ট, ডেভিড কপারফিল্ড। হ্যাঁ, তা ওটা বোধহয় না হলে হতো না। হ্যাঁ, আর উত্তরবঙ্গে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে তখন মোটামুটি ছোট ছিলাম, অ্যাডোলেসেন্স। হ্যাঁ, তখন কবিতা লিখছি। আর যেহেতু আমরা হচ্ছে ক্যাম্পাসের বাচ্চা, এটা খুব মজার বিষয়। হ্যাঁ, মানে বড় হয়েও আমরা ক্যাম্পাসের বাচ্চা রয়ে গেলাম। তো সবাই ভীষণ স্নেহ করতো, সবাই জানতো যে বাসাবি কবিতা লেখে, আর বলতো এবার নতুন কি লিখেছিস। হ্যাঁ, আর আমি নির্বিকার চিত্তে পড়তাম সেগুলো। হ্যাঁ, তখন কোনো সেই নিয়ে কোনো সংকোচ ছিল না। হ্যাঁ, কেননা এরা সব বাবা মার বন্ধু তো, সব কাকু জ্যাঠা কাকিমা জেঠিমা ছিলেন। হ্যাঁ, they were totally what shall I say, uncritical. So I had an uncritical audience. কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে পুরো আমরা হিমালয়ের কোলে বড় হয়েছে। সে হিমালয় একটা বিরাট একটা প্রভাব আছে আমার জীবনে। এবং আমাদের একদম ক্যাম্পাসের ভেতর একটা শালবন ছিল, শালবীথি। তো সেখানে কবিতার বই নিয়ে গিয়ে বসে বসে কবিতা লিখতাম। লাইব্রেরিতে যেতাম, সেখানে বই পড়তাম, প্রচুর কবিতা পড়েছি। আমার এখনো মনে আছে যে একদম প্রথমে বাবার এক মাস্টারমশাই স্ত্রী আমাকে গোল্ডেন ট্রেজারি উপহার দিয়েছিলেন। তখন আমি কতটুকু, হ্যাঁ, 10 বছর বয়স, কিন্তু সেটা আমার ট্রেজার ছিল। হ্যাঁ, তারপরে খুব গাছে উঠতাম, তাই গাছে একটা কোনো পার্চ বেছে রেখে সেখানে বই পড়তাম। হ্যাঁ, আর নিচে নেমে এসে, কিন্তু ওখানে কিন্তু কবিতা লিখতাম না, ওই একটা মানে সাবধানতা ছিল যে নিচে নেমেই কবিতাটা লেখা ভালো। হ্যাঁ, তাই নোট বইটা সঙ্গে থাকতো, নিচে নেমে কবিতা লিখতাম, এই আর কি। তাই দুটোই হয়েছে। আকাশ যেটা জিজ্ঞেস করলো, উত্তরবঙ্গের একটা মানে সেই সময়ের, মানে আমরা তো সেই সময় উত্তরবঙ্গ দেখিনি, আমরা যে সময় দেখেছি উত্তরবঙ্গে সবসময় একটা আলাদা লোকাল সংস্কৃতিও আছে। সেটারও কি মানে ইনফ্লুয়েন্স ছিল? মানে সেই সময় তোমার সময় কিরকম ছিল সেই জিনিসটা? আমাদের সময় কিন্তু আমরা তো মানে কলোনাইজারদের পর্যায়ে পড়ি। আমরা গ্রামের ওখানকার ট্রাইবাল লোকেদের থেকে গভর্নমেন্ট জমি নিয়ে তাদের মানে পিটেন্স দেয়, আর তারা তাদের জমি জমা সব তারা হারায়। হ্যাঁ, আর তারা ভীষণ মানে আর্থিক অবস্থা খুব খারাপ ছিল সেই গ্রামগুলোর। আস্তে আস্তে সেই গ্রামগুলো ইউনিভার্সিটির সংস্পর্শে এসে অন্যরকম হলো। আরেকটা যেটা তাই, কিন্তু
একটা কথা বলবো, আমার মাসি, আমার মণি মাসি বলি, আমার 7 মাসি ছিল, তার মধ্যে মণি মাসি আমাদের খুব কাছের, আমাদের সঙ্গে থাকতো, এবং মণি মাসি জিওগ্রাফি পড়েছিল বাবা মার মতো, বাবা মারই ছাত্রী। তারপরে জলপাইগুড়ি চলে গেল মণি মাসি, পিডি উইমেন্স কলেজে, মানে ওখানকার ভূগোল বিভাগ মণি মাসি স্থাপন করলো, তপতী সেনগুপ্ত, আগে ছিল দাশগুপ্ত। মণিমাসের মাধ্যমে আমি জলপাইগুড়ির নানান রকম পল্লীগীতি, পল্লী নৃত্য আমি দেখার, জানার সুযোগ পেলাম। সেটা তো হলোই। আমি আরেকটা কথা বলবো, আমাদের বাবা মাদের না কোনো মানে ক্লাস ডিভিশনের কোনো ধারণা ছিল না। হ্যাঁ, আমরা কিন্তু গ্রামের ছেলে মেয়েদের সঙ্গে খেলতাম। আমার এখনো মনে আছে, আমি ওদের বাড়ি গিয়ে ওদের আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ডাকতে যেতাম। আমাদের সঙ্গে, আমাদের ক্যাম্পাসে যে ধোপা ছিল, তার সেই ধোপার ভাইপো আমাদের খেলার সাথী ছিল। হ্যাঁ, এবং এটাও বোধহয় আমাদের শেপ করেছে। হ্যাঁ, পরবর্তীকালে আমি অনেক ক্লাস ডিভিশন দেখেছি এই একই ক্যাম্পাসে, যেখানে কিন্তু আমাদের সময়, আমাদের বাবা মাদের কাছে আমরা সেটা শিখিনি, দেখিনি, জানি না। তুমি আরেকজনের কথা তো অবভিয়াসলি বললে, এবং মানে তার কথা আমরা আরো আলোচনা করব। মানে তোমার সঙ্গে আলোচনা করতে বসলে টেগোরকে আলোচনা না করে বা রবীন্দ্রনাথ ঠাকুরকে আলোচনা না করে তো একটা আলোচনা তো একটা বড় অংশ অসম্পূর্ণ থেকে যায়। তুমি বললে যে মানে যখন ইন্ডিয়াতে গেলে তো সেই হাত ধরেই তোমার বাকি যে ইন্ডিয়ান সংস্কৃতির সাথে সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথেও তোমার পরিচয় আর কি, ওনার কাজের সূত্র ধরে। তো সেই ব্যাপারটা যদি আমাদের একটুখানি বলো। আর তোমার মধ্যে যে আমরা যে একটা প্লুরালিজম, একটু আগে যেটা বললে যে ক্রসিং দ্য বাউন্ডারিজ অফ ক্লাস, এবং সেটাকে মানে জেনারেলাইজ করা যায় একটা ওভারঅল প্লুরালিজম, ইউনিভার্সালিজম, গ্লোবালিজম, সেই নিরিখে তুমি যদি বলো যে মানে তোমার রবীন্দ্রনাথকে ভালো লাগা, রবীন্দ্রনাথের সাহিত্য, গান, এগুলোতে ভালো লাগা, তার মধ্যে এই প্লুরালিজমের প্রতি আকর্ষণটা কতটা কাজ করেছিল? নাকি রবীন্দ্রনাথের ইন্সপিরেশনে সেই অনেকটাই তোমার যে প্লুরালিজম সেটা অনেকটা গড়ে উঠেছিল? আমি বলবো দুটোই মোটামুটি কাজ করেছে। আমার মা খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইতেন, এবং হারমোনিয়াম বাজিয়ে গান করতেন। আর মার গান আমি প্রথম শুনি লন্ডনে। কিন্তু একদিন মা বসে বসে ম্যাপ তৈরি করছে, নিজের গবেষণার ম্যাপ, আর প্রচন্ড বৃষ্টি পড়ছে বাইরে। মা হঠাৎ আনমনা হয়ে পুরানো সেই দিনের কথা গাইতে শুরু করলো। তারপর থেমে গেল। থামলে কেন মা? Why don't you sing the whole song? তারপরে যখন ওই কমনওয়েলথ স্কলারদের একটা বিরাট বোধহয় 1961 রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী তো পালন হয় 1961, 100 বছর। তখন মা আনন্দধারা বহিছে ভুবনে গিয়েছিল। সেই আমার রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে প্রথম পরিচিতি। ক্যাম্পাসে যখন এলাম তখন সবকিছুই শুরু হতো রবীন্দ্রনাথ দিয়ে। মানে একটা সেমিনার শুরু হয় রবীন্দ্রনাথের গান বা আবৃত্তি। আর আমাদের ক্যাম্পাসের বাচ্চারা কোনো কিছু হলেই আমাদের ডাকা হতো যে তোরা নাচ করতে হয়। আর আমি ছোটবেলা থেকে কোরিওগ্রাফ করতাম। হ্যাঁ, আর মা ভীষণ ধৈর্য ধরে হারমোনিয়াম ধরে বসে থাকতো। হ্যাঁ, আর আমি নাচ তুলতাম, আমরা সবাই মিলে নাচতাম। আমরা এখনো মনে আছে যখন প্রথম বড় করে কনভোকেশন হলো তখন ইন্দিরা গান্ধী এসেছিলেন। তখন আমরা ক্যাম্পাসের বাচ্চারা, আমার কোরিওগ্রাফি এখন ভাবতেও লজ্জা লাগে। হ্যাঁ, আমরা দেখো 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 শুকো তারা আঁখি মেলে চায় নেচেছিলাম। হ্যাঁ, আর প্রলয় কাকু বলে একজন ছিলেন, প্রলয় দেব, ইংরেজি সাহিত্যে। হ্যাঁ, ভীষণ ভালো গান গাইতেন। প্রলয় কাকু গান গেয়েছিল। তা এইভাবেই রবীন্দ্রনাথের সঙ্গে নাচ, গান, আবৃত্তির মাধ্যমে পরিচয়। তারপরে নাটকও করেছি আমরা। আমাদের এক ক্যাম্পাসের কাকিমারা ডাইরেক্ট করতো, আমরা নাটক করতাম। তারপরে প্রথমে হাস্য কৌতুক থেকে শুরু হয়, তারপরে
আমি সেন্ট হেলেন্সে যখন পড়তে যাই তখন আমার সম্পর্কটা ক্যাম্পাসের সঙ্গে একটু শিথিল হয়ে যায়। তার কারণ হচ্ছে আমরা 9 মাস পাহাড়ে থাকতাম একটানা। হ্যাঁ, আর ওই শীতের ছুটিতে যখন ভীষণ ঠান্ডা তখন আমরা নেমে আসতাম। তা তখন আমাকে আমার এক টিচার বলেছিল যে মেম সাহেব ও কিচ্ছু জানে না বাংলা, তো খুব মনে লেগেছিল। হ্যাঁ, তারপরে আমি এসে মা বাবাকে বললাম বলো তো কি বই পড়লে আমার বাংলা ইমপ্রুভ করবে। তখন আমাদের ভীষণ ভালো লাইব্রেরি ছিল চিরকাল বাবা মাদের স্টাডিটা। হ্যাঁ, মানে একেবারে দেয়াল জোড়া সব আলমারি বইয়ের, সবাই জানে ক্যাম্পাসে। সেই আমি পড়া শুরু করলাম এবং আমি প্রথম কিন্তু পড়লাম রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, সেই শুরু হলো। আর আর কিছু জানতে চাও এবার নাকি? হ্যাঁ, আরো কিছু তো জানতে চাইবো অবভিয়াসলি। হ্যাঁ না, আমি এখানেই থামলাম, তোমরা এবার বলো হ্যাঁ কি শুনতে চাও। হ্যাঁ অফকোর্স এবারে রবীন্দ্রনাথে আমি আসবো, রবীন্দ্রনাথ নিয়ে আরো আলোচনা হবে, বাট তার আগে এটা জানতে পারলাম যে তোমার রবীন্দ্রনাথের সঙ্গে পরিচিতি তৈরি হলো রবীন্দ্রসঙ্গীত দিয়ে এবং তারপরে গল্পগুচ্ছ দিয়ে, রাইট? কিন্তু তুমি আমি যতদূর জানি তুমি পরবর্তীকালে আবার পড়াশোনার জন্য ইউকেতে ফেরত যাও। হ্যাঁ, তো ইউ অ্যাজ আ রাইটার, যাকে রাইটার বা পোয়েট অথবা ট্রান্সলেটার যাকে আমরা এখন চিনি অ্যাটলিস্ট প্রফেশনালি, তোমার লেখালেখি ইন্টেন্সলি শুরু কখন হয়? মানে ওয়াজ ইট আফটার ইউ ওয়েন্ট ব্যাক টু দ্য ইউকে টু টু স্টাডি লিটারেচার, অর ওয়াজ ইট হিয়ার যখন তোমার রবীন্দ্রনাথের সাথে পরিচিতি হলো? এরপরে আমরা রবীন্দ্রনাথ নিয়ে আরো ইন্টেন্স আলোচনায় যাব, বাট বিফোর দ্যাট আরেকটু তোমার ব্যাপারে দর্শকরা জানুক। আমি লেখালেখি, কবিতা তো আমি সেই 7 বছর বয়স থেকে লিখে যাচ্ছি, ভাঁজে ভাঁজে কবিতা লিখি, ওটা আমার ইন্টারস্টিশিয়াল এক্সিস্টেন্স বলতে পারো। ইংরেজি সাহিত্য পড়েছি বলে ন্যাচারালি আমার একেবারে মেইন স্ট্রিম নিয়ে কাজ ছিল। হ্যাঁ, কিন্তু কবিতা চিরকাল আমাকে টেনেছে, যার জন্য যখন এডinburgh ইউনিভার্সিটিতে আসি আমি যে কটা পেপার লিখেছি সব কবিতা নেই, যেগুলো পাবলিশড হয়েছিল একাডেমিক পেপার। হ্যাঁ, রবীন্দ্রনাথকে নিয়ে কাজ আমি করেছি, অন্যরকম অনেক কাজ করেছি, যেমনি প্রচুর নৃত্যনাট্য করেছি, প্রচুর হ্যাঁ সেখানে কোরিওগ্রাফি ডাইরেকশন তো আছে, সেটা দেশেও হয়েছে, এখানেও করেছি। তার রবীন্দ্রনাথের গানের মাধ্যমে, নাচের মাধ্যমে, নৃত্যনাট্যের মাধ্যমে তো এসেছি। আরেকটা যেটা প্রথম আমার বিরাট একাডেমিক কাজ আমি আমার পার্সোনালি মনে হয়, কেন সেটা আমাকে সাংঘাতিক টেনেছিল, সেটা হচ্ছে আমি মার্ডো ম্যাকডোনাল্ড প্রফেসর ছিলেন এডিনবরা ইউনিভার্সিটিতে, তার কাছে আমি একবার গেলাম জানতে যে আমার পড়ানোর সুযোগ আছে কিনা কন্টিনিউইং এডুকেশনে। হ্যাঁ, মার্ডো আমাকে অন্যদিকে ঘুরিয়ে দিল, আমাকে বললো শোনো আমি এই চিঠিগুলো দেখেছি রবীন্দ্রনাথ আর প্যাট্রিক গেডিসের মধ্যে, এগুলো ন্যাশনাল লাইব্রেরিতে। তার কিন্তু সেটা এক দিককার করেসপন্ডেন্স, আরেক দিকের করেসপন্ডেন্স কোথায়, যেগুলো প্যাট্রিক গেডিস রবীন্দ্রনাথকে পাঠিয়েছিল সেগুলো কোথায়? হ্যাঁ, তুমি কি সেগুলো নিয়ে একটু গবেষণা করতে পারবে? তারপরে আমি রবীন্দ্র ভবনে গিয়ে সেগুলো আবিষ্কার করি, পাই। তারপরে মা মার্জা বললে তোমাকে তো একটা কিছু করতেই হবে। আমি কি করব আমি এই চিঠিগুলো নিয়ে? তারপরে আমার টিচার ছিলেন কিটি স্কুলের দত্ত, উনি কিন্তু স্কটিশ, শি ইজ স্কট ফ্রম এডিনবরা, শি ডিড হার English literature from Edinburgh, did a DPhil from Oxford, and was my professor and head at Jadavpur University. She had married Omlan Datta, the vice chancellor, who was incidentally the vice chancellor at one point of North Bengal University. দুজনেই খুব স্নেহপ্রবণ ছিলেন when it came to me, যদিও Baba and Ma didn't see eye to eye with the ideology of Omlan Datta, but he was very gracious. He was very fond of me, but as a poet, as a writer, as a literature student, let's say. তো যাই হোক, কিটি দত্তকে বললাম যে আমি এরকম পেয়েছি। কিটি দত্ত বললো যে জানো, এই ইন্ডিয়ান সাইড অফ করেসপন্ডেন্স আমাকে অনেকদিন আগে আমাদের টিচার যশোধারা দি এনে দিয়েছিল, কিটি দিকে বলেছিল তুমি কিছু করো এটা দিয়ে।
কিটিদি বলেছিল, আমি তখন দেখে দেখে ভাবলাম না, এটা একজন বাঙালিকেই করতে হবে। কিটিদি তখন আমাকে বললে, and you have to do it now. আমি বললাম, what should I do? She said, introduce them, edit them, you do it. So it was more or less my mentor telling me what I should do. সেই আমার রবীন্দ্রনাথের সঙ্গে প্রথম মানে একেবারে একাডেমিক দিক থেকে পরিচয় এবং কাজ শুরু হলো। 2002 তে প্রথম বই বেরোয়, 2000 থেকে আমি এর কাজ শুরু করেছি। ওকে, আই থিঙ্ক আমি এই বইটাও দেখেছি। আমি ওই বইটা কিনেছিলাম এডিনবারাতে থাকার সময়, আমার এখনো পড়া হয়নি, বাট দেন আজকের পরে আই উইল বি ইভেন মোর ইন্সপায়ার্ড টু রিড দ্যাট ওয়ান্স অ্যাগেন। হ্যাঁ, তো ইনফ্যাক্ট ওই বইটা কিনে খুব পার্সোনালি বলছি, বইটা কিনে when I saw that, মানে আমি প্রথমে তোমার এডিট করা দেখে আমি বইটা কিনতে যাইনি। when I saw Tagore and Geddes, obviously আমার ইন্টারেস্ট গিয়েছিল বইটার প্রতি। তো দেন when I opened and saw Bashabi Fraser as the editor, I was very happy. আরে তাহলে তো এই বইটা আবার কিনতেই হচ্ছে, I have to read it. It was something like that. Thank you. তো আমরা তোমার পিএইচডির বিষয়ে কিছু জানতে চাই, অফকোর্স নট দ্য ডিটেলস, বাট অ্যাটলিস্ট মানে কি নিয়ে তোমার কাজ ছিল ডিউরিং ইয়োর পিএইচডি? আমি যখন পিএইচডির কাজটা করি তখন কিন্তু খুব ভয় ভয় করছিলাম, কেননা সবাই মেজর লেখক দিয়ে করে, জেন অস্টেন, হ্যাঁ, তারপরে কি বলে কনরাড, জোসেফ কনরাড, এসব নিয়ে করে, হ্যাঁ। আর আমি একজন মাইনর অথর যে একসময় প্রচন্ড নাম করেছিল, নোবেল পুরস্কার পেয়েছিল, তারপরে তাকে সবাই ভুলে গেছে। কেন ভুলে গেছে? তার কাছে আমি ফিরে গেলাম, সেটা হচ্ছে পার্ল এস বাক। হ্যাঁ, উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1939-এ, আর কিন্তু উনি একদম রবীন্দ্রনাথের মতন একটা স্থান পেয়েছিলেন। উনি ছিলেন ইস্ট ওয়েস্টের মুখপাত্র, উনি ইস্টের হয়ে আমেরিকাকে, ওয়েস্টকে বারবার বলতেন, হ্যাঁ, এবং উনি প্রচুর লিখেছেন। আমি যখন কাজ শুরু করি তখন আমি ভাবি যে বোধহয় বেশি বই লেখেনি, 10-12টা বই লিখেছে। তারপরে দেখলাম যে 86-87 খানা বই লিখেছেন। তখন ভীষণ বিরক্ত লেগেছিল যে কেন এত লেখার কি দরকার ছিল। তা যাই হোক, আবার সে কিটি দিয়ে আমাকে বললো, what you did was a great job. You picked up a minor author and you put her back in the mainstream as part of a literary continuum. So what I did was I put Pearl S. Buck back into the Anglo-American curriculum of English literature. But I linked her with Scandinavian sagas and Chinese sagas. So I linked the East and the West together. And Pearl Buck, interestingly, had come to India. উনি কোন দেশে ছিলেন? আমি সত্যি বলবো আমি শুনিনি। উনি প্রথম 18 বছর উনি চায়নাতে ছিলেন। So she wasn't fashionable like Rabindranath at one point in time. তারপরে তো চায়নাতে রেভলিউশন হলো, এই তারপরে উনি বিয়ে করে ওখানে জন বাককে বিয়ে করে, জন লসিং বাককে বিয়ে করে উনি কয়েক বছর আবার চায়নাতে ছিলেন। কিন্তু উনি she was way above racial division, and she had international understanding, and she was a global ambassador. তোমাকে একটা প্রশ্ন এই সূত্রে না করে পারছি না, বাসুবিদি, তোমার কাজের ব্যাপারে আবার ফিরবো, কিন্তু এই যে মোটিভ একটা রয়েছে তোমার কাজে, একদম শুরু থেকে তুমি যে বলছো তোমার পিএইচডি ওয়ার্ক করা থেকে শুরু করে টেগোরের উপর কাজ বা এই বাকের উপরে কাজ, সবেতে যে থিমটা রয়েছে সেটা হচ্ছে যে ওই বিশ্বজুড়ে বন্ধন আর কি, মানে প্রাচ্যের সাথে পাশ্চাত্যের বন্ধন, কালচার টু কালচার, how things can join up. So this is a philosophy, right? This is a worldview. This is a way of living, probably best epitomized by Tagore and others. And in your work also you have sort of established and sort of emphasized on that point. How do you see that worldview surviving or thriving or not at the current stage? একটু ডাইগ্রেস করছি, কিন্তু আমার মনে হয় মানে তোমার ভিউটা জানাটা খুব ইন্টারেস্টিং হবে আমাদের জন্য। These are very critical times
আমরা এখনো লকডাউনে আছে, একটা প্যান্ডেমিক আমাদের হিট করেছে, বহুদিন আমরা ক্লাইমেট চেঞ্জ ডিনায়ারদের সম্মুখীন হয়েছি for quite some time. Even now, people, Texas, the temperatures dropped like never before, and one of the leading mayors said that it wasn't due to climate change. So it's very interesting. Fossil fuel পোড়ানোর জন্য এটা হয়নি, ডিফরেস্টেশনের জন্য এগুলো হয়নি, this is this etc. I think we are facing critical times, and we know that we cannot live with isolationist politics anymore. The pandemic has shown us that climate change is global, that the pandemic is global. That's why it's a pandemic. It brooks no boundaries, and drought, floods, sea levels rising, deforestation in Amazon is going to affect the whole world. And so we cannot carry on the way we are carrying on. So I think we have to work together. এই যে একটা কথা এখন অনেক লিডাররা বলছে, we are all in it together. We have to realize we are all in it together. কবি হিসেবে I'm a romantic. I believe in the human potential. Like Rabindranath, I know we all have a creative principle, and we need to exploit that. We need to discover it, and we need to realize it. And when all of us are able to do that with opportunity given to us, not taken away from us because of poverty or class or caste or race, then I think we can contribute to the world. And the world is interconnected, and we have seen that good leadership that looks at all of humanity in a nation and out and internationally can actually bring progress, meaningful progress for everybody. না, অ্যাবসলিউটলি। তুমি মানে অনেক পয়েন্ট যেগুলো বললে সবই খুব পার্টিনেন্ট। একটা পয়েন্ট যেটা আমারও খুব আইরনিক্যাল লাগে, the point about that Amazon forest that you mentioned, and in general about deforestation. The people seem to think that the forest belongs to me or us, but the forest belongs to the earth, and it is the lungs of the planet. So there is a sort of political point about whose right is there. And another thing, তোমরা প্রথমে আমাকে প্রথম দিকে একটা প্রশ্ন করেছো যে উত্তরবঙ্গে গিয়ে আমি উত্তরবঙ্গের সংস্কৃতি সম্পর্কে কি জেনেছি, কি জানি। আমার একটা জিনিস কিন্তু মনে হয়েছে যে যখনই আমি সো কল ট্রাইবাল ভিলেজে গেছি, আমরা ট্রাইবাল বলি কিন্তু ওরাই কিন্তু আমাদের আদিবাসী, আমরা কিন্তু ইন্ট্রুডার। আমরা যারা আজ বসে বসে কথা বলছি, আমরা কিন্তু সব ইমিগ্রেন্টস টু ইন্ডিয়া, ডিসেন্ডেন্টস অফ ইমিগ্রেন্টস, এরা কিন্তু ছিল, এরা আমাদের আদি বাসিন্দা। হ্যাঁ, এদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। একটা জিনিস হচ্ছে ওরা কিন্তু জঙ্গল কিভাবে রক্ষা করতে হয় জানে, ওরা জানে যে সাবসিস্টেন্স ফার্মিং কি আমাদের দিতে পারে, হ্যাঁ, কতটা আমাদের সুরক্ষা করতে পারে। এই নিয়ে আমার বাবা এগ্রিকালচারের উপর একটা বই লিখেছে রিসেন্টলি, যেটা এখন টাইপিস্টের কাছে আছে। আরেকটা জিনিস হচ্ছে, আমি ফর এক্সাম্পল রবীন্দ্রনাথের জায়গায় যদি যাই, শান্তিনিকেতন যেখানে ওনার ইনস্টিটিউট গুলো আছে, সেখানে সাঁওতালদের গ্রামগুলোতে যদি যায়, সাঁওতালদের গ্রাম আর অন্যান্য গ্রামের সঙ্গে পার্থক্য হচ্ছে সাঁওতাল গ্রামগুলো কিন্তু ভীষণ পরিষ্কার। হ্যাঁ, আমরা যে এই যে আমাদের বড় বড় শহরে এবং নানান ছোট শহরে এবং নানান অনেক গ্রামে আমরা আবর্জনা দেখি সব জায়গায়, এই কিন্তু রাবিশ হিপ কিন্তু সাঁওতাল গ্রামে পাবে না। তা আমার পার্সোনালি মনে হয় যে আমাদের বোধহয় গভর্নমেন্ট গুলোর একটু আদিবাসীদের তাদের মিনিস্ট্রিতে আনা দরকার, এবং তাদের জিজ্ঞেস করা দরকার যে হাউ ডু ইউ ম্যানেজ ওয়েস্ট, the human waste that is created, how do you manage it? হ্যাঁ, ওয়েস্ট ডিসপোজাল, অনেক কিছু আমাদের শেখার আছে। যেমনি আমাদের চাষবাস, নদী,
নদী সুরক্ষণ, সব অনেক কিছু শেখার আছে আমাদের। এই পয়েন্টটা খুব ইন্টারেস্টিং, এই পয়েন্টটা ভীষণ ইন্টারেস্টিং, তার কারণ হচ্ছে মানে এটাও লিঙ্কড উইথ দ্যাট প্লুরালিজম কনসেপ্ট, তাই না? মানে আমরা এমন একটা টাইমে লিভ করি, we think that there is one definition, or most would have us believe that there is one definition of progress, there is one definition of civilization, etc. But there can be many definitions, right? মানে তুমি যেরকম বললে যে there can be a sort of definition of welfare even outside of the technological welfare, outside of a technological humdrum that we see in the city life. Absolutely. এবারে একটু রবীন্দ্রনাথের কাজের দিকে যাই, অ্যান্ড ওয়্যার তোমার কাজ কোথায় রবীন্দ্রনাথের কাজের সাথে রবীন্দ্রনাথকে নিয়ে হচ্ছে। খুব বড় একটা প্রশ্ন করব, আই এম সরি ফর ইট, আর আইল এক্সপেক্ট। হ্যাঁ বলো। একটা আমি আমি পুজো আর্চা করি না, কিন্তু আমার পুজো আর্চা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের দিয়ে আমি যে কোনো কাজ শুরু করি। হ্যাঁ, আমি প্রার্থনা করি, দ্যাটস ডিফারেন্ট। তাই তুমি এই অংশটা শুরু করার আগে আমি যদি একটা অনুরোধ রাখি, আমরা সবাই জানি তুমি অসম্ভব ভালো গান গাও, তুমি কি একটা গান গাইবে? বলো তোমার মাথায়। হ্যাঁ, স্বাগতম দা। বলছি যে বাসবিধি না বললে আমি বলতে যাচ্ছিলাম, তোকে থামিয়ে। আচ্ছা, তাহলে বাসবিধি, তোমার কোনো গান কি তোমার মাথায় আছে এই মুহূর্তে, যদি আমার জানা থাকে? ভুবন জোড়া আসন খানি, ওটা রবীন্দ্রনাথ তো আমাদের সব মানে সব ছুঁয়ে আছে। হ্যাঁ, মানে ওনার মোটামুটি ভুবন জোড়া কাজ আর কি, রাইট? যদি উনি গানটা লিখেছেন নিজের সম্পর্কে নয়, আমরা তো জানি উনি সুখ পাওয়া নিয়ে লিখেছেন। হ্যাঁ, রাইট, আমি গানটা পেরিয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই গানটা দিয়ে আমরা রবীন্দ্রনাথের সেকশনটা শুরু করি। আমি জানি না আওয়াজ কিরকম যাবে, আজকে আমি ল্যাপটপে বসেছি, গাইতে হলে আমি ইউজুয়ালি মোবাইলে বসি, বাট ঠিক আছে। ভুবন জোড়া শোনো খানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাও আনি। ভুবন জোড়া শোনো খানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাও আনি। ভুবন জোড়া শোনো খানি। রাতেরও তারা দিনেরও রবি, আধারো আলোর সকল ছবি। রাতেরও তারা দিনেরও রবি, আধারো আলোর সকল ছবি। তোমার আকাশ ভরা সকল বাণী হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাও আনি। ভুবন জোড়া শোনো খানি। ভুবন বীণার সকল সুরে আমার হৃদয় পরাণ দাও না পুরে। ভুবন বীণার সকল সুরে আমার হৃদয় পরাণ দাও না পুরে। ভুবন বীণার সকল সুরে দুঃখ সুখের সকল হরস, ফুলের পরশ ঝড়ের পরশ। দুঃখ সুখের সকল হরস, ফুলের পরশ ঝড়ের পরশ। তোমার করুণ শুভ উদার পানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে দিকনানি। ভুবন জোড়া শোনো খানি
হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাও আনি ভুবন জোড়া সোনাখানি। সাধু সাধু। থ্যাংক ইউ। তাহলে এবারে রবীন্দ্রনাথের কাজের দিকে যাই। দুটো প্রশ্ন, দুটো খুব ইন্টারটুয়াইন্ড প্রশ্ন এবং একটু বড় প্রশ্ন। আই এম সরি ফর আস্কিং ইট খুব লিমিটেড সময়ের মধ্যে, বাট স্টিল ইফ ইউ কুড পিক আপ দ্য মেজর পয়েন্টস। একটা হচ্ছে রবীন্দ্রনাথের এরকম মাল্টি ফ্যাসেটেড একটা পার্সোনালিটি এবং এত রকমের কাজ, তার মধ্যে তোমার সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স ওনার কোন পার্সোনালিটির দিকটার থেকে লেগেছে, বা কোন দিকগুলোর থেকে লেগেছে, বা ওনার কোন কাজগুলোর থেকে লেগেছে, ফার্স্ট কোয়েশ্চেন। আর সেকেন্ড কোয়েশ্চেন খুবই ইন্টারটুয়াইন্ড, যে তুমি যে ওনাকে নিয়ে পরবর্তীকালে কাজ করেছো বা পড়াশোনা করেছো, দ্যাট কুড বি একাডেমিক অর নন একাডেমিক, তোমার পড়াশোনা বা তোমার কাজ ওনার কোন কাজের অঙ্গগুলোকে নিয়ে বেশি? এই দুটো প্রশ্ন আমার রয়েছে, জানি বিশাল প্রশ্ন, বাট স্টিল। রবীন্দ্রনাথ নিজে একটা কথা বলেছেন যে উনার যদি সব কাজ লোকে ভুলে যায়, ওর গান থেকে যাবে। আর এই কথাটা ইয়েটসও লিখেছিলেন উনার ভূমিকাতে, গীতাঞ্জলি, যে the ordinary person on the street, on the rivers, the boatmen of Bengal, lovers, the common man or woman would be singing Rabindranath songs. তা গান তো প্রচন্ড ছোঁয়ে মানুষকে। এই 2200-র ওপর যে গান, সেটা মানে এবং এরকম সঙ্গীত আমি খুব কম শুনেছি যেখানে একটা কথা এবং সুরের সমন্বয়, একটা যেন শুভ বিবাহ রয়েছে এর মধ্যে। হ্যাঁ, এটা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না, এবং সব পরিস্থিতি নিয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, রবীন্দ্রনাথ উনার সময় সবাই উনাকে দ্য পোয়েট হিসেবে জানত, উইথ এ ক্যাপিটাল পি। উনি 60টা কবিতার সংকলন রেখে গেছেন, তাছাড়া কবিতা ছড়িয়ে ছিটিয়ে আছে নানান জায়গায়। তো উনি প্রথমেই কবি, এবং কবির সঙ্গে জড়িয়ে আছে উনার আদর্শ। কেন, কবি কিন্তু আদর্শবাদী, ওই আদর্শের সঙ্গে জড়িয়ে আছে ওর প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান। হ্যাঁ, তো রবীন্দ্রনাথের শিক্ষাধারা বোধহয় আমার কাছে একটা বৃহত্তর একটা অনুপ্রেরণা জাগায় এবং জাগিয়ে থাকবে। আর উনি যে দেখিয়ে গেছেন যে ওই যেটা প্যাট্রিক গেডিসের সঙ্গে ওনার ভীষণ মিল এই ব্যাপারে, যে ওই কম্পার্টমেন্টালাইজড শিক্ষা নয়। হ্যাঁ, ওই যে মানে আমরা স্পেশালাইজড হলাম একটা ছোট্ট জায়গায় আমরা আছি। হ্যাঁ, সেটাও দরকার, সেটা মানে স্পেশালিস্টও আমাদের দরকার। স্পেশালিস্টের কিন্তু দরকার হচ্ছে অন্যান্য স্পেশালিজমস এর সঙ্গে কাজ করা। হ্যাঁ, তা এটা যে ইনি দেখিয়ে গেছেন, এবং শিক্ষা যে শুধু নলেজ না, হ্যাঁ, শিক্ষা হচ্ছে শুধু জ্ঞান না, শিক্ষা হচ্ছে একটা হোলিস্টিক হিউম্যান বিইং তৈরি করার একটা প্রচেষ্টা। সো দ্য হোলিস্টিক এডুকেশন, তাই তার সঙ্গে মানে হিউম্যানিটি, সায়েন্স, সমাজ বিজ্ঞান সবই একসাথে জড়িত, কিন্তু it can all be livened up and interwoven and made much more interesting and much more creative with creativity, with নাচ, গান, কবিতা, খেলা। এটা উনি দেখিয়ে গেছেন যে সব একটা পূর্ণ শিক্ষা যদি আমরা চাই, তাহলে সবকিছু আমাদের নিয়ে চলতে হবে। ওই শুধু, এবং হি ওয়াজ রিয়েলি এগেইনস্ট রুট লার্নিং। ওই যে আমি মুখস্থ বিদ্যা, তাতে আমি নিজের মাথা খাটালাম না, আমি নিজে প্রশ্ন করলাম না, আমার নিজের কিছু আমি ঢালতে পারলাম না। হ্যাঁ, আমি আমার মানে আইডেন্টিটিটাই হারিয়ে যায়। সেটা উনি সবার আইডেন্টিটিটা যাতে রিয়েলাইজড হয়,
এই যে উনি তো মানে প্রত্যেকটা বিষয় পড়ানোর জন্য উনি বসে বসে নাটক লিখতেন, কবিতা লিখতেন, গান লিখতেন, কিন্তু উনি বিজ্ঞানের বইও লিখেছেন। উনি দেখলেন যে বিদ্যাসাগরের বিদ্যাসাগরের প্রাইমার অসম্ভব ভালো, কিন্তু সময়ের সঙ্গে যদি মেলাতে হয় তাহলে নতুন প্রাইমার লিখতে হবে। কজন নোবেল লরিয়েট প্রাইমার লিখেছেন? আমি তো কাউকে জানি না সহজ পাঠ। আর তার সঙ্গে উনি কিন্তু শুধু সহজ পাঠ করেননি, উনি ওখানে একদম মানে একদম উনি তার মধ্যে যে স্কেচেস গুলো এনেছেন, হ্যাঁ, নন্দলালের, সেটা তো একটা সাংঘাতিক একটা ইন্টারডিসিপ্লিনারি বিষয় হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তা ভাষা আছে, কবিতা আছে, আঁকা আছে। হ্যাঁ, আর মানে this was not, I mean, he was involved in many projects, right? But this was not just, education was not just another project for him. He was very passionate about it. মানে গল্প শুনেছি, আমি জানি না কতটা সত্যি, যে when he received the news of him receiving the Nobel Prize, the first thing that came to his mind that now we can build some infrastructure for Shantiniketan. So he was so attached to it. তোমাকে এখানে হ্যাঁ বলো, তুমি বলো বাসাবিদি। না, আর উনি কিন্তু ওনার নিজের ধারণা বিশ্বভারতীতে উনি সব ঢেলে গেছেন, সব রেখে গেছেন। হ্যাঁ, যার জন্য উনি গান্ধীজিকে ওই ছোট্ট একটা হাতে লেখা নোটে দিয়েছিলেন যে আমার জীবনের সব কার্গো এর মধ্যে রয়েছে, তুমি একটু এটাকে ধরে রেখো। হ্যাঁ, রবীন্দ্রনাথ কলা ভবন সৃষ্টি করলেন, রবীন্দ্রনাথ সঙ্গীত ভবন সৃষ্টি করলেন। আমার ছোটবেলা থেকে একটা জিনিস মনে হতো যে আমাদের ভারতবর্ষের এই যে হ্যান্ডিক্রাফটস, হ্যাঁ, এত সুন্দর। আর যারা করে তারা কিন্তু ভাবে না যে আমার এটাতে 5 ঘন্টা লাগছে, আমার 5 ঘন্টা তাহলে আমার মানে ওই বিক্রির দামে আমাকে তুলে আনতে হবে। They don't think about it. They think of the finish, they think of the artistry, they think of the beauty of it. হ্যাঁ, তা আমার সবসময় মনে হতো অথচ তাদের নাম আমরা জানি না। হ্যাঁ, কেন? আমার এই কুমোর একটা খুব সুন্দর একটা নিটোল একটা হাড়ি বানাচ্ছে, আমার জানতে ইচ্ছে করে কুমোরটা ওনার নাম কি ছিল। রবীন্দ্রনাথ কিন্তু আমি অনেক পরে আমি জেনেছি আমার নিজের পড়াশোনার মাধ্যমে যে রবীন্দ্রনাথ কিন্তু ওনাকে এই প্রশ্নটাও কিন্তু ওনার মাথায় এসেছিল। উনি কর্ণাটক থেকে গিয়ে উনি কুমোরকে তুলে এনেছিলেন ওনার কলা ভবনে, এবং তারপরে আর্টিস্টরা কিন্তু তাদের নামটা লিখত, যাই ওরা করতো নামটা থাকতো। এই যে আর্টিস্টকে স্বীকৃতি দেওয়া, হ্যাঁ, এটা কিন্তু রবীন্দ্রনাথ পুরোপুরি করে গেছেন। হ্যাঁ, আর আরেকটা যেটা তুমি বলছিলে ইন্টারডিসিপ্লিনারি এডুকেশন, তোমার এখানটাতে আমি একটুখানি তোমাকে একটা বিষয় টেনে আনছি যে এখনকার একাডেমিয়া, তুমি অবভিয়াসলি ইউ আর ডিপলি এমবেডেড ইন টুডেজ একাডেমিয়া অলসো, এবং আমরা সেই নিয়ে পরে প্রশ্ন করব। How do you see the path that we have taken in academia today? Has that deviated from the vision of Tagore, or do we see that interdisciplinary nature in education overlap between different disciplines, or do we think that we have deeply regimented ourselves into different disciplines? I think আমাদের বিলিতে যেটা আছে সেটা হচ্ছে রেফ বলি আমরা, সেটা হচ্ছে রিসার্চ এক্সেলেন্স ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, সেখানে you have to fit within a framework, and otherwise you won't be even considered for ref. And even when you apply for money, you know, your whole all your research colleagues will see that you are fitting in. সেটা আছে একদম, সেটা একটা সেটা রবীন্দ্রনাথ would have despaired of that, I think. But having said that, আমরা কিন্তু we have been encouraged to cross boundaries of discipline. হ্যাঁ, আমি যা রিসার্চ ফান্ডিং পেয়েছি, যা করেছি, I have crossed boundaries, and so have my colleagues with me. তাই এবং ফান্ডিং কাউন্সিল গুলো যদিও AHRC আমাদের রিসার্চ হিউম্যানিটিস এর জন্য আছে, we can still bring in social science. আমি যে UKRE-টা পেয়েছিলাম, ওটা it had creative writing, it had history, it had comparative literature, and it had social science in it. হ্যাঁ,
সো এবং এগ্রিকালচার হাজবেন্ডারির দিকেও আমরা একটু ঝুঁকেছিলাম। সো এবং সোশ্যাল ওয়ার্ক, তাই we have, I think many of us have too many interests. We see the interconnections in the world. Knowledge has shown us how little we know. The more knowledge you gather, you feel more and more humbled by the fact that there's so much we don't know. So I might know something, but I will definitely need to talk to you, Swagatam, and you, Akashdeep, to be able to know more about what I don't know. And the three of us then can work together. It's an example. But so I think people are realizing more and more. Patrick Geddes wasn't fashionable in his time with his interdisciplinary propensities. Rabindranath was considered a rebel and a revolutionary. In fact, he was looked upon with a lot of suspicion by the establishment. But now I think the way universities are going right now, we are working on a research project where we are combining science and poetics. I don't want to say more about it, but because let us see where it takes us, but it's very interesting. And we are going to work with tribals. Wow, শুনে ইন্টারেস্টিং লাগছে। Indeed, very interesting. সেটাই না, ইন্টারডিসিপ্লিনারি টাচ কিন্তু আছে যথেষ্টই বিলেতের পড়াশোনায়। আমি নিজে সেটা এক্ষুনি দেখে ফিরলাম পড়াশোনা করে। অ্যান্ড ইনডিড মানে আজকাল ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স পড়লেও সোশ্যাল সায়েন্সের টাচ রাখতে হয়, অ্যান্ড দি আদার ওয়ে অ্যারাউন্ড, যাতে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নেওয়া যায়। অ্যান্ড আই থিঙ্ক রিসার্চ কাউন্সিলসও অনেকটা ইন্টারডিসিপ্লিনারি জিনিসপত্রকে আজকাল ইম্পর্টেন্স দিচ্ছে। তো এখান থেকেই আরেকটা প্রশ্ন উঠে আসে আমার মাথায় তোমার জন্য, সেটা হচ্ছে তুমি তো ইউকে তে একাডেমিক্স অনেক দিন ধরে দেখছো, ছোটবেলায় একরকম পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখেছো, পরে তুমি যখন নিজে পিএইচডি করেছো তখন তুমি ইউকের একাডেমিক্স এর সঙ্গে এডিনবরা ইউনিভার্সিটিতে অ্যাকোয়েন্টেড ছিলে, এবং তারপরে তুমি তোমার এত দীর্ঘ একাডেমিক একটা ক্যারিয়ার, তুমি ইউ হ্যাভ সিন হাউ দি একাডেমিক্স হ্যাজ ইভলভ। সেই বিষয়ে যদি আমাদের কিছু বলো, মানে হাউ মাচ অফ অ্যান এভলিউশন ডিড ইউ সি, অথবা তখন প্রফেসরদের আউটলুক কেমন ছিল, এখন কতটা পাল্টেছে, অ্যাটল পাল্টেছে কিনা, এটসেট্রা। আমি আমার মা বাবাকে দিয়ে শুরু করছি। ওরা তো দুজনে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এ গবেষণা করেছেন, মা অনিমা আর বিমলেন্দু ভট্টাচার্য, আমার বাবা মা। আমি যখন পিএইচডি করতে এলাম পার্ট অফ মাই প্রোগ্রাম অ্যাট এডিনবরা ইউনিভার্সিটি, তখন মা বাবা দুজনেই বললো যে আমাদের দুই মাস্টারমশাইয়ের সঙ্গে তুমি যদি কি দেখা করো বড় ভালো হয়। কেমন আছে ওরা? তা প্রফেসর মাইকেল ওয়াইজ অ্যান্ড প্রফেসর এমব্রিস জোন্স। তা আমি ওদের লিখলাম, ওরা দুজনেই আমাকে ইনভাইট করলো। আমি দুজনেই তখন কিন্তু রিটায়ার করেছে। আমি লন্ডনে গেলাম এলএসসি তে, একটা ন্যারো রুমে দুজনে আছে। তখন আমাকে দুজনেই ভীষণ মানে দে বিগ ম্যান, রিয়েলি বিগ ম্যান, ভেরি টল, ভেরি ব্রড। তখন ওরা আমাকে বললো আমরা একসাথে দুজনে আসি না কেন, এই ছোট রুমে আমরা ফিট করি না। ইউ ক্যান সি উই আর ভেরি বিগ ম্যান, বাট আজকে আমরা এসেছি টু মিট ইউ অ্যাজ অনিমা অ্যান্ড বিমলেন্দু's daughter. So there was that affection, there was that recognition of Baba Ma as scholars whom they were really fond of and respected. So এই দুজন বড় বড় মানুষ, urban geographer, আমার সাথে দেখা করতে এসে they spent the whole day with me. We had coffee and cake and lunch and coffee again, and then they saw me off. And ওরা কিন্তু সাবারবিয়াতে থাকতো, কিন্তু এত ইন্টিমেসি থাকা সত্ত্বেও বাবা মা কিন্তু তখনও প্রফেসর ওয়াইজ আর প্রফেসর জোন্স ডাকতেন ওদের। আমি যখন এডিনবরা ইউনিভার্সিটিতে এলাম আর আমার ডাইরেক্টর কিথ মিচেলকে আমি ডক্টর মিচেল বলছি, উনি বললেন প্লিজ ডোন্ট কল মি ডক্টর। প্রফেসর বললেন প্লিজ ডোন্ট কল মি প্রফেসর, হোয়াট শুড আই কল ইউ? তো বললেন মাই নেমস কিথ। হ্যাঁ, সেই that sort of lifted the bar for me. It was difficult at the beginning, কিন্তু আমি দেখলাম রবীন্দ্রনাথের সাথে কোথায় একটা মিল আছে। এটা এই যে ফ্রেন্ডলিনেস, আমি বলছি না others were unfriendly, but there was a distance earlier. কেন রবীন্দ্রনাথ কিন্তু ওই দাদা আর দিদি ইন্ট্রোডিউস করেছিলেন শান্তিনিকেতনে।
আমি যখন প্রথম লেকচারার হয়ে কলকাতায় জয়েন করলাম, তখন কিন্তু আমি আমার ছাত্রীদের বলেছিলাম, আমি গোখলে কলেজে পড়াতাম এক সময় এবং রবীন্দ্র ভারতীতেও পড়িয়েছি, আমি কিন্তু বলেছিলাম আমাকে ম্যাডাম ডাকা চলবে না, আমাকে ডক্টর, যখন ডক্টরেট পেলাম তখন ডক্টর ডাকা চলবে, কি ডাকবো তাহলে? আমি বললাম বাসবি ডাকবে। হ্যাঁ, তাই সেই গোখলেতে কিন্তু ওই দিদিটা শুরু হয়ে গেল। হ্যাঁ, এবং that is it. I think that is a big difference I saw. But the other thing I loved was, which I hadn't, which I had encountered a bit in Brebon and Jadavpur in our tutorial groups about, you know, raising your hand and asking a question. কিন্তু কোথায় একটা যেন একটা ইয়ে ছিল, একটা সংকোচ ছিল যে I don't know everything. How can I ask a question? বিলেতে এসে একটা জিনিস মনে হলো, no question was considered stupid. And no teacher felt challenged. And what I loved was they could say that, well, I don't know the answer. I'll have to go and read up and I can come back. And I thought, oh, this is also possible. So I think that helped me a lot. And I think what I learned from it was I wanted my classroom to be a place for debate. And I think my students, my colleagues, we all enjoyed that, because I had colleagues sitting in my lectures all through my life. So that was brilliant. And yeah, I think this ability to question was something that became more and more possible with time. রাইট। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে অন আ লাইটার নোট, কিন্তু তার আগে একটা প্রশ্ন এসছে সুমিতদার থেকে, সেটা আগে জিজ্ঞাসা করে নি। সুমিতদা বলছে যে সুনীল গাঙ্গুলি once said that current poets outside of India do not know রবীন্দ্রনাথ ঠাকুর। তো তোমাকে জিজ্ঞাসা করছে, do you also have the same feeling? Is Rabindranath only a Bengali or an Indian poet? And how is Rabindranath studied outside worldwide? Shumit, that's a very pertinent question. I think what has happened is Rabindranath has, I describe him in one of my chapters in a book, well, in a collection, that he was like a comet who came and went. He came like a flash. And there have been times when he's been fashionable. There have been times when he's been forgotten. So I think a lot of landmarks have helped. For example, the centenary of his birthday. Then again, the 150th anniversary. Those have helped to bring Rabindranath back again to the public memory. And because the governments, the Indian government with other governments have tried their level best to bring back Rabindranath to public memory. I should say that I have come across many people who have stopped me and said that they know Rabindranath. And I'll give you one example. When I had the book launch of the second edition, by the way, Akashdeep, the fourth edition of the Geddes Tagore letters is coming out this year. And so each is a revised edition. They're not reprints, okay? So watch out for it and just remind me. I will give you a copy when it comes out. Anyway, when I had the launch of the second edition. Okay. All right, Swagatam. When it came out, a descendant of Patrick Geddes came from Ballater, the birthplace of Geddes. It's a small little place, and he said that as he was coming, he met 3 people on the street at different points, and they said, "Where are you going?" And he said, "Well, I'm going to Edinburgh. Bashabi Fraser has edited this book and introduced it on Geddes and Tagore." And each of them had something to say about their knowledge about Tagore. And this is a small place like Ballater. So I don't think Rabindranath is lost. I think Rabindranath has been sometimes inadvertently forgotten, sometimes consciously dismissed, but he's too big a shadow for us
under whose shadow we live, and I mean shadow in a benign way, that the world cannot forget him. হুম। তোমার তোমার এই Right. এই কথার উত্তর ধরে আমাদের কাছে আরো প্রশ্ন এসছে। আমি বেশ কয়েকটা প্রশ্নকে মানে একসাথে করার চেষ্টা করছি। তুমি যেটা বললে যে রবীন্দ্রনাথ he was never forgotten. It's just that sometimes we have not been able to attain the level of ideals that he had set for us. But at the same time রবীন্দ্রনাথের একটা বিশ্বব্যাপী যে একটা অ্যাপিল আছে সেটা কিন্তু চিরকালই একটা চোরাস্রোতের মতন ছিল এবং আছে। তো one of the things that I was thinking is that do you think it's difficult to, তুমি একটু আগে বললে রবীন্দ্রনাথের একটা আদর্শ আছে, do you think it is difficult to relate to Rabindranath at times because of that ideal? তার কারণ হচ্ছে যে অনেক সময় হয়তো বোঝাটা সম্ভব হয় না বিকজ ইট ইজ টু আইডিয়াল ফর মোস্ট পিপল। আর সেই সূত্রে আরেকটা যেটা আমি বলি, মানে তোমারও তো ওই ইন্টারন্যাশনালিস্ট আইডিয়ালেই তোমার অধিকাংশ কাজ রয়েছে। তুমি কি কখনো এরকম ফেস করেছো যে সামটাইমস ইউ ফেস ডিফিকাল্টি দ্যাট পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর ট্রাইং টু সে এন্ড পিপল আর টু বিজি থিঙ্কিং ইন টার্মস অফ us versus them, that people don't understand the holistic picture? Well, first of all, I think প্রথম প্রশ্নটাতে যদি ফিরে যায়, রবীন্দ্রনাথ আমরা আমাদেরও বাঙালিদের কিন্তু একটা অবদান আছে এই ব্যাপারে। আমরা রবীন্দ্রনাথকে ধরে রেখেছিলাম এবং বিশ্বভারতীও ধরে রেখেছিল। হ্যাঁ, রবীন্দ্রনাথকে আমরা শেয়ার করিনি। রবীন্দ্রনাথ এত বড় একটা মানুষ, তাকে শেয়ার করা দরকার। তাকে আমরা ওইভাবে আবদ্ধ করে রাখাটাই আমাদের মুশকিল হয়েছে। উইলিয়াম রাদিচে যে এত সুন্দর অনুবাদ করেছে বিদেশি হিসেবে, এমনিতে অন্যরাও খুব সুন্দর অনুবাদ করেছে। হ্যাঁ, সুকান্ত চৌধুরী করেছে, কেতুকিদি করেছেন, হ্যাঁ, মার্টিন ক্যাম্পচেন জার্মানি করেছেন, হ্যাঁ, এরকম অনেকেই আছে যারা ভালো অনুবাদ করেছেন। কিন্তু উইলিয়াম যখন করেছিলেন, উইলিয়ামকে কিন্তু অনেক কিছু ফেস করতে হয়েছে। উইলিয়াম আমাকে পরে এসে বলেছে, আই এম আ ফ্রড, হু অ্যাম আই টু ট্রান্সলেট রবীন্দ্রনাথ। তাই কেন মানে এত উইলিয়ামকে এসব কথা বলা হয়েছিল যে he started believing that he hadn't done any service to society by translating Rabindranath. তাই আমাদেরও দোষ আছে। আমি ওই জন্য আমি স্কটিশ সেন্টার অফ টেগোর স্টাডিজ আমি প্রতিষ্ঠা করেছি এই কারণে, to share Rabindranath, such a large, generous spirit who was like the sun. We need to share him. That is the purpose of the Scottish Centre of Tagore Studies. Tagore Centre লন্ডনে এবং গ্লাসগো ব্রাঞ্চ তারাও অনেক ভালো কাজ করেছেন। তাই প্রত্যেকটা দেশে আমাদের কাজ হচ্ছে এখন রবীন্দ্রনাথ শেয়ার করা। হ্যাঁ, কেন রবীন্দ্রনাথ সকলে, এবং রবীন্দ্রনাথ আইডিয়ালিজমের কথা বললে, আইডিয়াল আমরা যদি আদর্শবাদী না হই তাহলে তো আমরা হারিয়ে যাব, তলিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আদর্শবাদী তো হতেই হবে এবং সব মানুষকে যতটা সম্ভব এমব্রেস করতে হবে। হ্যাঁ, তা না হলে তো আমরা একসাথে বাঁচবো না, পৃথিবীটাও বাঁচবে না। অ্যাকচুয়ালি না, আমি এটা শুধরাবো। আমরা যদি শেষ হয়ে যাই মানুষেরা, পৃথিবী কিন্তু ঠিক থাকবে। কেন এই বছর তো দেখা গেল প্লান্ট লাইফ কেম ব্যাক লাইক নেভার বিফোর। The birds were back, the animals were back. So they will thrive, but we will go. So রবীন্দ্রনাথকে, এবং রবীন্দ্রনাথ একা নয়, রবীন্দ্রনাথের একটা বিরাট গোষ্ঠী আছে সারা পৃথিবী জুড়ে, যারা এক ধরনের চিন্তা নিয়ে এগিয়েছে, যারা চিরকালের জন্য তারা রেলেভেন্ট। তাই তাদের চিন্তাধারা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরাও বাঁচবো এবং আমরা আমাদের প্রজন্মের প্রতি আমরা অনেক কিছু রেখে যাব যাতে তারাও কন্টিনিউ করতে পারে। রাইট। এবারে অন আ লাইটার নোট একটা প্রশ্ন করি। তোমার কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলো, ইউকে তে যখন তুমি থেকেছো, এডিনবরাতে বা কখনো, মানে was there anything amusing that you found being an Indian over there? মানে
তুমি আগে যখন গিয়েছিলে হয়তো এখনকার মতন এত বাঙালি বা ইন্ডিয়ান আমি জানি না ছিলেন কিনা সেই সময়। তো তোমার কোনো অন a lighter note একটুখানি ফানি যদি কোনো এক্সপিরিয়েন্সেস থেকে থাকে, ইফ ইউ শেয়ার দ্যাট উইথ আস। আমি এমনিতে বলি, আমি মানে কবি হিসেবে, একাডেমিক হিসেবে বেশিরভাগ কনফারেন্সে, বেশিরভাগ সেমিনারে যখন যাই, বেশিরভাগ মিটিং এ যাই, a lot of the time I'm the only brown person. Huh? Which has never bothered me, because in one of my pieces I have written that I never feel a minority, because after all India has 1.3 billion people and we have a huge diaspora, so actually we are a huge majority. So I'm part of that majority. I don't feel a minority, so that's one thing. Yes, when I first came, there were not too many positive images of the subcontinent, and definitely not images that our children could identify with. এখন যেমনি তুমি বিবিসিতে কোনো প্রোগ্রাম দেখলে, কোনো খবরের কাগজ খুললে, কোনো ফিল্ম দেখলে আমরা দেখতে পাই যে প্রচুর ব্রাউন এন্ড ব্ল্যাক পিপল আছে তাতে। হ্যাঁ, কাউকে ইন্টারভিউ করলে নিউজে they make it a point to interview either a black or a brown person. We're all black together, let's put it this way. হ্যাঁ, so সেই কনসিয়াসনেস, সেই ভিজিবিলিটিটা আস্তে আস্তে হয়েছে, so it's taken time. তবে একবার একটা মজার ঘটনা মনে পড়ে, ন্যাশনাল গ্যালারিজ অফ স্কটল্যান্ডে একবার একটা reception হয়েছিল, and they were celebrating Indian summer, and so people, the theme was India, so people came with their paisley shawls, with their brocade blouses, with their brooches and turbans, whatever they had in their attics, and they had an exhibition on with a lot of Indian items. But the interesting thing was I was the only Indian there, and I too was there because I had been asked to cover it for a Scottish national newspaper. So I was very tired. I'd been teaching all day, and I came to a little alcove, and I sat there because I was tired. And then a very kindly lady came and sat next to me, and she said, "So, what are you doing in Scotland, in Edinburgh?" So I said, "Well, I'm teaching," and yeah. And she said, "So, how long are you going to stay here?" So I said, "Well, actually, I live here." And then Neil came in, and I said, "And this is my husband." And he's a Scot. And so she looked at Neil, and she said very sweetly, she said, "Oh, you are very lucky." And I said, "Yes, I am, but he's also lucky." She was taken aback, but she was a very kindly lady. She had a sense of humor. She laughed. She said, "Of course, of course." But it was also a perfect response on your side. It couldn't have been a better response. I was lucky, I think. But I must go back and tell you another experience I had when I was having lunch with Emrys Jones. Professor Jones asked me, "Bashabi, where did you learn such immaculate English?" So I said, "In India," which was naughty, because I'd actually first learned it in London. But of course, I was only a child in London. But I did English literature. I did BA, MA. I studied in a very British school. So yeah. So I think I said in India, and that was it. And I think we had another encounter in Edinburgh University, where we were constantly told native speakers say this and non-native speakers say this. And at one meeting, I said that I would like to point out one thing, that you keep telling us that we are non-native speakers of English. And remember, there were many things that were wrong with the empire. Well, colonization is something that we don't agree with it, but that's another matter. But one gift you gave us was English. If it's a gift, you cannot take it back. And I'm sorry, it's ours now. True. And they were very good. They said, "Yes, you're right, Bashabi. We will stop saying that from now on."
রাইট, হ্যাঁ আমারও ইংলিশ নিয়ে অনেক এক্সপিরিয়েন্সেস আছে, সেগুলো এখন থাক। দ্য থিং ইজ, আচ্ছা আরেকটা প্রশ্ন এসেছিল, আহ, স্বাগতম দা, ইফ ইউ রিড দিস আউট। আমি একটা জিজ্ঞাসা করলাম অলরেডি, তুমি সুদেশনা মুখার্জি। হ্যাঁ হ্যাঁ, সুদেশনা জিজ্ঞেস করছেন যে পোলিশ সাহিত্যিক জানুস কোর্চ হলোকস্টে যাওয়ার 17 দিন আগে রবীন্দ্রনাথের ডাকঘর অনুবাদ করে শিশুদের দিয়ে অভিনয় করালেন। ওর এই বিশ্বব্যাপী আবেদনকে কিভাবে দেখেন আপনি? মানে রবীন্দ্রনাথ যে কত সাম্প্রতিক এখানেই বোঝা যায়, কেন এই পোলিশ ডাক্তার ওই সময় রবীন্দ্রনাথ কিন্তু ব্যান্ড ছিলেন, বিকজ হি ওয়াজ কনসিডার্ড আ নন এরিয়ান রাইটার, সো হি ওয়াজ ব্যান্ড। আর এই ওয়ার্সর এই অফেনেজে উনি in spite of the ban, he got children to enact ডাকঘর পোলিশ অনুবাদ। আর সেখানে উনি বেছে বেছে অনেককে বলেছিলেন। তারপরে উনার 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 লক্ষ্য ছিল যে এরা তো সবাই তো মানে এদের মেরে ফেলা হবে এই বাচ্চাগুলোকে, কিন্তু ওরা যাতে ওদের ডিগনিটিটা ইন দ্য ফেস অফ ডেথ বজায় রাখতে পারে, যেটা অমলের মাধ্যমে, অমলে, হ্যাঁ, সেটা উনি দেখিয়েছিলেন। তাই উনি দেখিয়েছিলেন জানুস ওই সময় যে রবীন্দ্রনাথ কত রকম পরিস্থিতিতে, যেখানে মানুষ একদম মানে কোনো আশা নেই তাদের জীবনে, যারা একেবারে এনস্লেভড অ্যান্ড মানে কনসেন্ট্রেশন ক্যাম্পে তাদের নিয়ে যাওয়া হয়েছিল এক মাস পরে, যে তাদের জন্য রবীন্দ্রনাথ একটা যেন আলো দিতে পারে তাদের জীবনের শেষে, এবং একটা সাহস দিতে পারে এবং মর্যাদা আনতে পারে। উনি নিজে, উনার যাওয়ার কিন্তু কোনো দরকার ছিল না, উনি কিন্তু বাচ্চাগুলোর সঙ্গে উনি গিয়েছিলেন, গিয়ে হি ওয়াজ এক্সটারমিনেটেড উইথ দেম। রাইট, আমাদের সময় শেষের দিকে, এবার চট করে আমি দুটো প্রশ্ন করব। অনেক প্রশ্ন আরো মাথায় আছে, কিন্তু সময়কে সম্মান করতে হবে। তো দুটো প্রশ্ন আমি রাখবো। একটা শেষে করব, তোমার সিবিই অ্যাওয়ার্ড নিয়ে আমার প্রশ্ন আছে, সেটা আমি শেষে করব। তার আগে স্বাগতম দার আমার একটা মিউচুয়াল প্রশ্ন ছিল, আমরা যখন তোমার ইভেন্টের আগে আলোচনা করছিলাম, সেটা আমি একবার বলি, আর মেবি স্বাগতম দা ক্যান এক্সপ্লেন ইট বেটার। আমরা যারা ইন্ডিয়াতে থাকে, আমরা না হয় উই হ্যাভ সাম ইউকে এক্সপিরিয়েন্সেস, কিন্তু প্রচুর লোক ইন্ডিয়ান যাদের বিলেতি এক্সপিরিয়েন্স নেই। তো ইন্ডিয়াতে দুরকম পয়েন্ট অফ ভিউ খুব দেখা যায় মানুষের মধ্যে অ্যাবাউট ফরেনার্স। একটা হচ্ছে যে তারা যা করে সব ঠিক করে, সব ভালো করে, আর আমরা যা করি সব ভুল করি, সেটা একটা একটা এক্সট্রিম। আর আরেকটা এক্সট্রিম হচ্ছে ব্রিটিশরা এককালে আমাদের উপরে রাজত্ব করেছিল, আমরা খুব সাকসেসফুলি তাদেরকে তাড়িয়ে দিয়েছি, এবং সেই জন্য তাদেরকে ফলো করার প্রয়োজন নেই। সো এই দুটো ভীষণ এক্সট্রিম ভিউ পয়েন্ট ইন্ডিয়াতে রয়েছে। হ্যাঁ, এই ভিউ পয়েন্ট গুলো হয়তো ইভলভ করেছে, মানে আমি একটু বেশি এক্সট্রিম ভাবে বললাম দুটোকে, হ্যাঁ, কিন্তু সামহাউ দে ডু স্টিল এক্সিস্ট ইভেন টুডে। তো এই দুটো ভিউ পয়েন্টের মধ্যে মানে তোমার এক্সপিরিয়েন্সেস কি বলে, এরকম ভিউ পয়েন্টস তুমি কতটা দেখেছো? এবং সেকেন্ডলি, এখন তোমার কি মনে হয় যে ব্রিটিশদের যেই চোখে দেখা হয় ইন্ডিয়ার থেকে, সেটা কতটা কতটা appropriate, or the other way around, ব্রিটিশরা ইন্ডিয়ানসদেরকে কিভাবে দেখে, and how appropriate is that? If Swagatam wants to elaborate on this, maybe তুমি যদি কিছু বলো before she answers. হ্যাঁ, না তুই তুই যেটা বললি এক্স্যাক্টলি, মানে মানে আরেকভাবে যেটা বলা যেতে পারে বাসুবিদি, যে Indian nationalism for a long time has been geared towards an adversarial mode against the British Raj and the empire. So do we think that we have evolved over time, that our nationalism have or should have found another ground to thrive than just talking about patriotism in the colonial days? তোমার এক্সপেরিয়েন্সের থ্রু দিয়ে তোমার কি মনে হয় যে আমরা কি প্রোগ্রেস করেছি লাস্ট 75 ইয়ার্সে? আমার মনে হয় progress is never linear. It goes in circles.
হ্যাঁ, so so I don't think এমনিতেও আমরা যখন ইকোনমিক গ্রোথ বলি, what do we mean? We mean of the very rich, but আমরা inequality-টা দেখি না, আমরা widening gap দেখি না. So I think there are a lot of nuanced approaches that can be adopted. I'm a post-colonialist. I'm a post-midnight child. I was born in a free India, but I knew of India under colonization through my parents, through my grandparents. তাই আমি দুরকমই দেখেছি। আমার মনে হয় আলটিমেটলি সব দেশেই খারাপ ভালো আছে। Human beings are the same everywhere. So you can, and I don't believe in generalizations that this group is like that and this group is like that. Never, ever. And the same person can behave differently if they are part of a mob or if they are on their own. So I think people can change over time depending on the circumstance. There were lots of I mean, as I said, I definitely do not. I'm a post-colonial scholar. I don't believe in colonization, but it happened. It was a fact of history. How do we live with that? Well, we have English. We have a syncretic culture. আর ইন্ডিয়া যদি বলে যে আমাদের আমরা যেখানে মাল্টিকালচারাল, মাল্টিলিঙ্গুয়াল, মাল্টি-রিলিজিয়াস, হ্যাঁ, আমরা তো সবাইকে স্থান দিয়েছি। আমরা হঠাৎ ইংরেজি এবং ইংরেজি সিভিলাইজেশন আমরা বাদ দিয়ে আমরা তো আজও রেলওয়েজ গুলোতে চড়ছি, হ্যাঁ, though they were built to transport goods and military, but the thing is we have taken to them. So I think we cannot really let go of what we took. মানে আজও আমরা প্রচুর রেমিনেন্স রয়ে গেছে, প্রচুর ভালো লোকও ছিল, প্রচুর খারাপ লোকও ছিল। এখানেও তাই, আমরা কি সবাই ভারতীয়রা খুব ভালো এখানে? হ্যাঁ, আমাদের মধ্যেও নিশ্চয়ই অনেক প্রবলেমস আছে within us. So I think it's time to work together. We are equals now. And by the way, I think what Gandhiji taught the world is that you can win through non-violence. And that is a huge weapon. And I think if India goes on cultivating non-violence, we can still survive as a nation. You know, that is our heritage, that is our legacy to the world. We shouldn't forget it. And loving your country doesn't mean you cannot be critical of things in your country. If you love your children, you will tell them when they go wrong. It's the same with a nation, I think. So being critical, being alert to the problems is not being unpatriotic, but being patriotic is not being nationalist either. And I think I love my India, but I love the India I grew up in. I love the India I knew. রাইট। এবার আমি একদমই তাই। এবার আমি শেষ প্রশ্নে যাব সিবিই নিয়ে, যেটা অবভিয়াসলি একটা বড় আলোচনার বিষয়। স্বাগতম দা, তার আগে তোমার কি আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন অনেক রয়েছে, বাপিদিকে নিয়ে একটা সন্ধ্যায় বসলে প্রশ্ন শেষ হবে না, কিন্তু ঘড়ির দিকেও সময়ের দিকেও খেয়াল রাখতে হবে। আমি একটা কথা বলে ইন্টারাপ্ট করছি। আমি when I say I knew, people might think I don't know my India. Well, I go there every year. এবং আমার সব গবেষণা, সব কবিতা, সব কাজ, হ্যাঁ, ভারতবর্ষ এবং বিলেত নিয়ে। এই দুটো দেশে আমি প্রচন্ড ভালোবাসি, দুটোর প্রতি আমার লয়্যালটি রয়েছে। একটা আমার জন্মস্থান, একটা আমার অ্যাডপ্টেড কান্ট্রি এবং বাসস্থান আপাতত। পরবর্তী কালে কি হবে আমি জানি না, কিন্তু এটা আমার মেয়ের দেশ এখন এবং আমার নাতির দেশ। হ্যাঁ, তো এটাকেও আমাকে ভালোবাসতে হবে, ভালোবাসি, আমি দুটোই ভালোবাসি। হ্যাঁ, বাসাবিদি, আমরা শেষ প্রশ্নে যাওয়ার আগে আকাশদীপ, আমি একটা প্রশ্ন করবো বাসাবিদিকে, একটা রিকোয়েস্ট করবো। বাসাবিদি, তুমি তোমার একটা কবিতা যদি আমাদের পড়ে শোনাও,
আর একটা প্রশ্ন আমার যেটা ছিল যে তুমি অলরেডি বলেছো যে অ্যাজ এ পোয়েট ইউ আর এ রোমান্টিক পোয়েট, কিন্তু ডু ইউ সি ইয়োর পোয়েট্রি অর ইয়োর লিটারেচার as a means to an end for some of the social causes, or do you see your poems having an independent entity on their own? Is poet Bashabi Fraser different from researcher, scholar, and activist Bashabi Fraser? I think they are heavily intertwined. We are not compartmentalized human beings, are we? We're all interconnected. So what we think, what we do, all reflect who we are. So I think, so for example, when I was writing on partition, the Bengal partition, I stayed awake at night. There were nights when I was awake, I just couldn't sleep. So I wrote a lot of poems about partition, and they're in various poetry books. When I was working on, I was doing a keynote last year, just before the pandemic hit us, before lockdown came. I was in Rome on precarity. And that's when I started being really disturbed by the rising precariat, as we're called now. A huge, the corporate sector is minute, the precariat is large and growing. And again, I wrote a lot of poetry on that. So I think the academic and the poet will work together always. Will my poetry survive? I don't know, but whatever one writes should be relevant and can be related to, I hope, depending on the circumstances, by future generations. I don't know if I'm that great a poet to be remembered, but I do believe in what I write, and I write because I'm disturbed into writing. That's all I can say. You want to কবিতা পড়ে শোনাও। আচ্ছা, আমি একটা এই এতক্ষণ তো দুটো দেশের কথা বললাম, আমি একটা কবিতাই পড়ছি। হ্যাঁ, যখন এটা লেখা হয়েছিল তখন আমার মা বেঁচে ছিলেন। আমার ওই সাংঘাতিক একাডেমিক আর্টিস্টিক গুণী মা, তখন মার ডিমেনশিয়া হয়েছে। হ্যাঁ, and when I say this country, I mean Scotland. Okay, so this is a poem called Between My Two Worlds. When I left London, I wrote of English summers, of bluebells and blackbirds, and dreamt of the snow. I came back to Scotland and longed for the monsoons, the flocks flying homewards in the deep sunset glow. My mother's concern, my father's care, my daughter's soft body, that wasn't there. So I switched my priorities and went back to stay, carrying deep longings when I went away, to be enfolded in India in its rich living spree, yet turning to Britain in my memory, till the unexpected happened, my marriage, till the unexpected happened, and my worlds switched again to experience long daylight and pine for the rain of a country burning with the sun, and my pain of living between two worlds that I cannot maintain. So while my mother falters and my father grows old, I hold this my country as my daughter holds. অসাধারণ, অসাধারণ। দারুণ, কিছু বলার নেই। তাহলে শেষ প্রশ্নটা করি, একটু প্রশ্নটা again একটু elaborate, কিন্তু শেষ করার জন্য I think there isn't much harm to have an elaborate question. Again, congratulations on getting the CBE. তুমি যখন পেলে, যখন জানতে পারলে যে you are being awarded, তখন তোমার মনের অবস্থা কেমন হয়েছিল এটা জিজ্ঞাসা করাই বাহুল্য, মানে ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, তবুও তোমার মুখ থেকে শুনতে চাই। এবং তোমার ক্যারিয়ারে যে মাইলস্টোনস রয়েছে, তোমার কি মনে হয় which milestones individually or together led you to the CBE? আর তোমার মায়ের বা বাবার কন্ট্রিবিউশনস সম্বন্ধেও, তোমার ক্যারিয়ারের এগোনোর সম্বন্ধে তুমি কি বলবে? Quite broad again, আমি একটু ব্রড প্রশ্নই করছি আজকে, বাট anyway I think you will like to answer this. সিবিইটা আমি জানতে পারলাম একটা ইমেলের মাধ্যমে, যখন কলকাতায় আমি বাবাকে আনতে গিয়েছিলাম। বাবা অসুস্থ ছিলেন নভেম্বরের শেষে। আমি
it was like a bolt, a thunderbolt, because it was totally unexpected. কেন যারা নমিনেটেড হয় তারা তো জানে না, হ্যাঁ তারা নমিনেটেড হয়েছে। আমি সিবিটা আমাকে দেখে নিতে হলো ইন্টারনেটে মানে কি। তার প্রথম আমার মনে হলো যে আমাকে কেন ওরা ভুল করলো নাকি, হ্যাঁ হ্যাঁ। এবং চিঠিটাতে ছিল যে আমি কাউকে বলতে পারবো না, ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধব কাউকে না, যতক্ষণ না নিউ ইয়ার লিস্টটা বেরোচ্ছে 31st ডিসেম্বরে। তো তখন একটা সাংঘাতিক একটা করুণ অবস্থা হয়েছিল আমার, কেন আমি কাউকে বলতে পারছি না, রাত্রে আমার ঘুম হচ্ছে না, আর ভাবছি যে কি হলো এটা। হ্যাঁ যাই হোক, হ্যাঁ মাইলস্টোন বলেছো, মাইলস্টোন আমি বলবো যে আই থিঙ্ক যেহেতু আমি ছোটবেলায় বিলেতে ছিলাম, আমার ওই ব্রিটেনের প্রতি কোন রকম বিদ্বেষ জন্মায়নি, হ্যাঁ কেন আই গট আ লট অফ লাভ ইন ব্রিটেন। হ্যাঁ তারপরে দেশেও যেহেতু ক্যাম্পাসে বড় হয়েছি, প্রচুর এফেকশন পেয়েছি, সেটা একটা বিরাট, আমি বলবো মাইলস্টোন অনেক আছে। এবং কাজ আমার শুরু হয়েছে বহুদিন আগে বোধহয়, যে I felt that people intrinsically were good, and you could touch the goodness, and you could create bonds because of that. I also felt that after coming to Scotland, once I settled here, I think one of my milestones was working in the community. That opened up my eyes a lot, that, you know, there was so much of deprivation, there was a lack of confidence, there was a amongst many disadvantaged groups. And that's when I thought that, you know, the racism they suffer is because of the ignorance amongst people who are who inflict that kind of pain on people, right? So I couldn't tell them that, hey, we all come from a great culture. It was no use. I had to do it differently. So that's when I started. I joined Bengali Cultural Association. We did dance dramas, we did cultural programs, we did and then, of course, I joined Scottish Pen once I was invited to join the committee. And I realized that writers, while they had a huge role to play in society, they were also targets as well by the very people who didn't want them to have a voice for society. So I think the activism was another landmark for me. And poetry, I realized, I must say that when my first book was launched at Edinburgh International Book Festival in 1997, I came to publishing very late because I had no confidence in my own work. And the then High Commissioner of India, Dr. Singhvi, launched the book, and he just wouldn't stop reading it. But the interesting thing was the Consul General at that time of Scotland told me, Bashabi, I can't ask because my publisher, I believe, had asked if the High Commissioner could launch it. And he said, your poetry is so political, I can't ask him to launch it. And I then looked at him and I said, but poets are political. Writers have to take a stand. They cannot walk away from the truth. That's why they believe that they are the voice of the voiceless, those who don't have the courage to speak or the opportunity to speak. I'm not saying we speak for others, we speak, full stop. And Dr. Singhvi actually read the book from the airport to the book festival, and he said, yes, I will launch it. And then when I went to the Nehru Center to actually launch my second book, Tartan and Turban, they told me that the director never launches a book. You know, they give you the space, but he won't launch it. So the then director, Mr. Verma, he sat in the wings and he was reading the book. And then he came to one of my poems and he said, for 15 minutes, he sat there reading it. He said, actually, I will launch this book. And then he read one of my poems, which is, there will always be paddy green for me, though the floods come every year and flow relentlessly. He said,
I remember his line. He said, "This is as good as poetry gets." I was quite humbled by that. So I think this is it. These are all landmarks. I've had almost every book launched at the book festival, whether academic or poetry, the Nehru Center, at the Kolkata Book Fair. So it's been quite international. And I think Rabindranath coming into my life during, especially the establishment of the Scottish Centre of Tagore Studies in November 2011 was a landmark. I must also say, it's very embarrassing, but in 2015, the first Outstanding Woman of Scotland list was declared, 10 women with Nicola Sturgeon, and I was flabbergasted to find my name there. So that was another landmark. And I remember when we were going to the ceremony, Neil said, "Do you have your speech ready?" I said, "What kind of speech?" And he said, "Your acceptance speech." I said, "Don't be silly, Neil. No one's giving me an award. Why should they?" And anyway, when I went there, they said, "Come and sit at the front." And I said, "What's happening?" And they said, "You'll see." And then when they announced the names, I thought, gosh, now I have to think of something to say. So they asked me to speak about a woman who had inspired me. And I spoke about Mahashita Devi, because she had written about the marginalized. She had suffered from partition. She had written about the Nakshal movement. And the Nakshal movement is another landmark that remains with me. The way, a whole idea of a land reform movement, how it can be politicized, how it can be how it can be sabotaged and and be turned into violence, a whole dream lost, and how a whole generation can be made to disappear. So that has stayed with me. Partition violence has never gone away from my mind, from all the stories I've seen. But what has remained with me is the humanity of people, because my parents and grandparents were able to come to India because many friends helped them. And they were from the other community. And all of us who are here today are here because somebody from another community helped us, helped our ancestors. So that is where I'd like to stop. So the partition, though it happened before my time, the Nakshal movement, it happened during my student days, Rabindranath's 150th anniversary, and the launching of my various books at international festivals, my own community work. These are all, and joining Scottish Pen. But I also must add that I was invited to become the to be one of the honorary vice presidents of the Association of Scottish Literary Studies, which is the leading literary body in India here. And so I feel, again, very, very, what shall I say, very grateful to Scotland. So how can I not love Scotland? It's given me my academic position. It has given it's given me my publisher. It's given me the highest honor as a woman, from the Saltaire Society. And today Britain has given me its highest honor. Well, it's not the highest. I'm not a dame, but it's very humbling. It's overwhelming, but I'm very, very grateful. And of course, it's because I have, it's because of my work with India that has been recognized, both culturally, academically, and socially by the world. একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে মানে বাসাবি তুমি যেভাবে শেষ করলে না, আমার ওই পুরো মনে হলো একটা ক্লিফ হ্যাঙ্গার টাইপের একটা জায়গায় শেষ করলে, মানে যেখানটা মহাশ্বেতা দেবী, নকশাল আন্দোলন, মনে হচ্ছে ওই রবীন্দ্রনাথেরই একটা কথা আছে না, শেষ হয়ে হইল না শেষ। এই পুরো জিনিসটা কিন্তু সেরকমই হয়ে দাঁড়াচ্ছে। মানে এটা হচ্ছে একটা ফার্স্ট এপিসোড, এই আলোচনা আমরা কন্টিনিউ করতেই হবে, কারণ এগুলো প্রত্যেকটাই আলাদা একটা সন্ধ্যার দাবি রাখে। এবং দেখো, এই 1.5 ঘন্টা কেটে গেল, আমি সত্যি কিন্তু বুঝতে পারিনি যে 1.5 ঘন্টা কেটে গেছে। ইনফ্যাক্ট আমার প্রথম ঘড়ির দিকে টাইম গেছে যখন 1 ঘন্টা ছুঁই করছে, আর তখন আমার মনে হলো যে ওরে বাবা, অনেক প্রশ্ন রয়েছে, জিজ্ঞাসাই তো করা হচ্ছে না। হ্যাঁ, ইনডিড আজকের ইভেন্টটা এতই ইন্টারেস্টিং আমাদের জন্যই ছিল। আই এম গেসিং না, আই এম প্রিটি শিওর অডিয়েন্সের জন্যও তাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ বাসুবিদি ফর গিভিং আস ইয়োর প্রেশিয়াস টাইম, ফর বিইং উইথ আস,
হোপফুলি আবার কখনো এরকম ভাবেই তোমার সাথে গল্প করব। আর সামনাসামনি তো আগেও গল্প করেছি, হোপফুলি করব ইন ফিউচার, আর এভাবেও অনলাইন আশা করি আবার একবার গল্প করব। থ্যাংক ইউ ভেরি মাচ এডিনবরা বৈঠকে তোমার টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ। তোমাদের এডিনবরা বৈঠককে আমার ধন্যবাদ, আকাশদীপ আর স্বাগতম দুজনকে আমার ধন্যবাদ। সবাই যে বসে ধৈর্য ধরে এতক্ষণ ধরে শুনেছেন তার জন্যও সবাইকে আমার ধন্যবাদ। তাই শুভ সন্ধ্যা, ভালো থেকো, সাবধানে থেকো সবাই। আমি কিন্তু তোমাদের সবার বড়, তাই আমি বাসবী দি হিসেবেই তুমি বলতে পারি সবাইকে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। নিশ্চয়ই। থ্যাংক ইউ অডিয়েন্স, এই দিয়ে আমরা লাইভটা শেষ করছি। ও থ্যাংক ইউ দীপক চন্দ্র, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকেও থ্যাংক করার জন্য। থ্যাংক ইউ অডিয়েন্স ফর বিইং উইথ আস। আজকের মতো আসছি।